নমস্কার, গুড আফটারনুন। লাঞ্চ ক্লাব অফ কলকাতা ম্যাগনেটের তরফ থেকে আজকের এই হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সাদর অভ্যর্থনা। লাঞ্চ ক্লাবে জয়েন করার পর থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় যে মেডিকেল সেকশনের ডাইরেক্টর আমাকে করা হয় এবং আমার ওপর এই দায়িত্বটাই বর্তায় যে পিরিয়ডিক্যালি আমি যেন এক একটা করে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, যেখানে লায়ন্সের মেম্বার এবং লায়ন্সের বাইরের যারা অংশগ্রহণ করবেন তাদেরকে যেন বিভিন্ন ধরনের হেলথ ইস্যুস নিয়ে আমরা ওয়াকিবহাল করি। প্রথমেই বলে রাখি, এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা কোনো ট্রিটমেন্ট প্রোগ্রাম নয়। অর্থাৎ এখানে কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন হেলথ ইস্যুসগুলো নিয়ে আপনাদেরকে ওয়াকিবহাল করব যে সেখান থেকে আপনারা কীভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেন। লায়ন্স ক্লাবের হেলথ ডাইরেক্টর হওয়ার পরে এটা খুব সম্ভবত 5th হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। উপস্থিত আছেন তাদের মধ্যে যে কখনো তার জীবনে অ্যাসিডিটিতে ভোগেননি তিনি হাত তুলুন। আপনি কোনোদিনও অ্যাসিডিটিতে ভোগেননি? আশিস বাবু, ওনার জন্য কিন্তু একটা স্পেশাল কিছু প্রাইজ আপনাকে রাখতে হবে। ওকে ওকে ওকে। Now, is there anyone in this audience who have never experienced acidity? You have never experienced acidity, okay. So, just একজন বাদ দিয়ে আর কোনো হাত উঠলো না। অর্থাৎ সবাই আমরা কোনো না কোনো সময় অ্যাসিডিটির সমস্যা সবাই ফেস করি। অ্যাসিডিটি এমন একটা সমস্যা যেটা ভারতবর্ষের বোধহয় প্রত্যেকটা লোকের রয়েছে। এর কোনো জাত ধর্ম নেই, ধনী দরিদ্র সকলেরই অ্যাসিডিটি হয়। এবং এই অ্যাসিডিটি এমন একটা সিমটম, আমরা যারা এখানে আজকে যারা ডাক্তাররা উপস্থিত আছি নিশ্চয়ই আমার সাথে সবাই একমত হবেন যে যে স্পেশালিটিরই হই না কেন, আমাদের চেম্বারে যখন পেশেন্টরা আসে তারা যা যা কমপ্লেন করেন তার মধ্যে অ্যাসিডিটি কমপ্লেনটা থাকবে। অর্থাৎ আমার গ্যাস অম্বল হচ্ছে, আমার বদহজম হচ্ছে, আমার খিদে পাচ্ছে না, আমার সবসময় বুকে একটা চাপ চাপ লাগছে, আমার বুক জ্বালা করছে। এই সমস্যাগুলো আমরা নিজেরা না জিজ্ঞেস করার আগেই তারা বলে দেয়। এতটাই কমন অ্যাসিডিটি। সেই জন্য আমি ভাবলাম যে সমস্ত বড় বড় জিনিস নিয়ে তো আলোচনা হয়, অ্যাসিডিটি নিয়ে তো কোনোদিনও আলোচনা হয় না। তাই আজকের সেমিনারটা কিন্তু সেই সব থেকে কমন প্রবলেম অ্যাসিডিটি নিয়ে। আমরা খুব ভাগ্যবান যে আমাদের মধ্যে আমরা পেয়েছি কলকাতার অন্যতম সেরা মেডিকেল স্পেশালিস্ট ফিজিশিয়ান কাম ডায়াবেটোলজিস্ট ডক্টর মুকুল কুমার সাহাকে। ওনার একটা বিশাল অভিজ্ঞতা, বহু বছরের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, সেই অভিজ্ঞতা উনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। ডক্টর সাহা, প্রথমেই আপনাকে ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠানে এসে আমাদেরকে আপনার মূল্যবান সময়ের থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। নমস্কার। প্রথমেই আমি লায়ন্স ম্যাগনেটের এবং আয়োজকদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। স্পেশালি ডক্টর রায়, ডক্টর বসাক, মিস্টার বসাক এবং অন্যান্য সুধীরবৃন্দ। আমরা যে টপিকটা চুজ করেছি সেটা হচ্ছে যে অ্যাসিডিটি দ্য কমনেস্ট সিমটম উইথ রেয়ারেস্ট রিমেডি। ঠিকই, এটা কমনেস্ট সিমটমই বলে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা অ্যাসিডিটিতে ভুগি বা কমপ্লেন করি বা আমরা বলি যে আমার কোনো না কোনো দিক থেকে আমার অম্লের অসুবিধা হচ্ছে বা গ্যাসের অসুবিধা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমার গ্যাস হচ্ছে, এরকম করেই আমরা প্রেজেন্ট করি ডক্টরদের কাছে বা আমাদের নিকটজনদের কাছে। আসলে গ্যাস বলে এরকম কিছু হয় না, এটা অ্যাসিডিটিই বলে।
এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই অ্যাসিডিটিটার উৎপত্তি আমাদের নিজের জন্য। নিজের জন্য বলতে আমাদের অভ্যাস কিন্তু ঠিক নয়, বিশেষত খাদ্যাভ্যাস। আমরা ঠিকমতো খাবার খাই না, পরিমিত খাবার খাই না, সে বিষয়ে আমি পরে আসছি। এই অ্যাসিডিটিটা কমন সিমটম হলেও বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগোয়। এটা বিভিন্নভাবে প্রেজেন্ট। যেহেতু একটা মাইক মাঝে মধ্যে আপনার কাছ থেকে আমি মাইকটা কেড়ে নেবো, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে তাহলে যদি আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি যে কি কি কারণে একজন মানুষের এই ধরনের হাইপার অ্যাসিডিটি হতে পারে। কথাটা হাইপার অ্যাসিডিটি এই কারণে বললাম যে আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের স্টমাক থেকে একটা অ্যাসিড সিক্রিশন হয়, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। তাহলে আমি অ্যাসিড তৈরি করছি, সেই অ্যাসিডই আবার আমাকে সমস্যায় ফেলছে। এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। তাহলে কোন কন্ডিশনে বা কি কি ক্ষেত্রে এই অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে আমাদের সমস্যা, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিড সিক্রিশনটা বাড়ে না। আমাদের অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ডক্টর রায় বলছেন, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু স্ট্রং অ্যাসিড এবং এটা সিক্রিশন হয় স্টোমাকের মধ্যে। কিছু গ্ল্যান্ড আছে এবং কতগুলো সেল আছে পার্টিকুলার অক্সিজেন, সেইখান থেকে আসে। এই অ্যাসিডটা যখন নির্দিষ্ট পরিমাণে সিক্রিশনের থেকে অনেক বেশি পরিমাণে সিক্রিশন হয় এবং সেটা ডাউনওয়ার্ড মুভমেন্ট বা নিচের দিকে না গিয়ে উপরের দিকে ওঠে, অর্থাৎ রিফ্লাক্স হয়, উপরের দিকে ওঠে, তখনই সেটাকে আমরা টেস্ট করি বা ফিল করি এবং তারই জন্য উদ্ভূত পরিস্থিতি। সেই জন্য এই স্পেকট্রাম অফ ডিজিজগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। সেটা হচ্ছে তার সব থেকে বেশি 60 থেকে 70% হচ্ছে গ্যাস্ট্রোসিকুলিয়ার রিফ্লাক্স, যেখানে সবসময় যে কোনো অর্গানিক ডিজিজ, কোনো আলসার বা অন্য কিছু আছে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অভ্যাসের জন্য, যেমন আমরা যতটা পরিমাণ খাওয়ার কথা ঠিক ততটা পরিমাণ না খেয়ে অনেকটা বেশি একবারে খেয়ে দিই। আমরা দুটো খাবারের মধ্যে যে সময়ের ব্যবধান, সেটা কিন্তু আমরা অনেকটাই করি, মায়েরা বা অন্যান্যরা। সেটা দেখা যায় যে তারা হয়তো সকাল থেকে উঠে বিভিন্ন কাজ দেখাশোনা বা নিজে করা এ সমস্ত করতে করতে দুপুর হয়ে যায় তাদের ব্রেকফাস্ট নিয়ে। এই যে একটা লম্বা গ্যাপ, এটা অধিকাংশ ক্ষেত্রে বিপদ ডেকে আনে। প্রথমে অ্যাসিডিটি হয়, তারপরে অন্যান্য সমস্যা হয়। সেই জন্য আমরা সময়ের খাবারটা সময়ে খাবো। দ্বিতীয়ত, একবারে অনেকটা বেশি করে আমরা খাবো না, একটু খালি রেখে খাওয়া। বারে বারে খাবো কিন্তু কম পরিমাণে খাবো। তৃতীয়ত হচ্ছে এই যে আমরা ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড এবং বাইরে থেকে নিয়ে এসে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হাইজিন মেনটেন হয় না এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ভেজাল দেওয়া জিনিস থেকে তৈরি করে। সেগুলো যতটা সম্ভব বর্জন করাই ভালো। বেশি তেল, বেশি ঘি বা বেশি চর্বি জাতীয় জিনিস এটা বর্জন করাই ভালো। তৃতীয়ত, আমাদের এক্সারসাইজ করার অভ্যেস নেই, সেই জন্য এক্সারসাইজ প্রত্যেকের জন্য নিয়মিত করা অত্যন্ত জরুরি। চতুর্থত, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের উচ্চতার তুলনায় ওজনটা অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পেটের চর্বিটা, ভুঁড়ি যেটাকে আমরা বলি, সেটাও বেশি। সেই জন্য অ্যাবডোমিন বা পেটের উপর একটা চাপ পড়ে, সেটাও কিন্তু অ্যাসিডিটির একটা মূল কারণ। চাপ পড়ার জন্য উপরে আসে। আর খাওয়া দাওয়ার ইমিডিয়েট পরেই আমরা শুয়ে পড়ি বা বিশ্রাম করি, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। অর্থাৎ আমরা খাদ্যাভ্যাসগুলো আমাদের পাল্টাবো, বারে বারে খাবো কিন্তু কম করে খাবো। দুটো খাবারের মধ্যে যে ব্যবধান, সেটা আমরা অনেকটাই কমিয়ে দেবো। লম্বা গ্যাপে কখনো খাবো না, এতে আলসার হতে পারে।
আলসার হয়ে গেলে তখন কিন্তু অনেক বিপদ আছে, তার থেকে অন্যদিকে গড়িয়ে যেতে পারে। আর প্রত্যেকের এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছি, এই এক্সারসাইজ করাটা অত্যন্ত জরুরি। আর যাতে করে আমাদের শরীরের ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকেও আমাদের নজর দিতে হবে। আর বাইরের যে সমস্ত জাঙ্ক ফুড, সেগুলো যতটা সম্ভব কম খাওয়াই ভালো। ডক্টর শাহ, আপনার যা যা পয়েন্টগুলো বললেন খুব সুন্দর করে আপনি বোঝালেন। আমি কতগুলো স্পেসিফিক্যালি কতগুলো পয়েন্টের কথা বলতে চাই, যেগুলোতে আপনার মতামত আমি চাই। এক নম্বর হচ্ছে, এই হাইপার অ্যাসিডিটির সাথে কি অ্যাডিকশনের কোনো সম্পর্ক আছে? অর্থাৎ অ্যাডিকশন দু ধরনের হতে পারে। একটা হচ্ছে চা কফির অ্যাডিকশনও কারোর থাকতে পারে, কারোর আবার স্মোকিং অ্যালকোহলের অ্যাডিকশনও থাকতে পারে। অ্যাডিকশনের যদি কোনো সম্পর্ক থাকে সেটা বলবেন। দ্বিতীয় প্রশ্ন, যে কোভিড পরবর্তী যুগে এই লাস্ট 3 বছরে কোভিড আমাদের লাইফস্টাইল অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। আমরা অধিকাংশ মানুষই এখন ওয়ার্ক ফ্রম হোম করছে, বাচ্চারাও এখন স্কুলে যা মাঝে প্রায় 2 বছর 2.5 বছরের মতো বন্ধ ছিল, তাতে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ বলে কিছু হতো না। তাতে আরেকটা যেটা সমস্যা হতো সেটা হচ্ছে যে স্লিপিং হ্যাবিটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন ফুড হ্যাবিটের কথা চেঞ্জ বলছি আমরা, তেমনি স্লিপিং হ্যাবিট। বাচ্চারা রাত্রি 2-2-2:30 অবধি মোবাইল ঘাঁটছে, চ্যাট করছে, ইন্টারনেট করছে। এর সাথে কি হাইপার অ্যাসিডিটির কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। খুব সুন্দর প্রশ্ন। অ্যাডিকশনের সাথে ডাইরেক্ট যে সম্পর্ক, সেটা কিন্তু প্রমাণিত। এবং এই যে অ্যালকোহল বা অন্যান্য অ্যালকোহল বেভারেজেস যেগুলো, এগুলো কী করে, আমাদের মোটিলিটিটা, ইন্টেস্টাইনাল মোটিলিটিটা খুব কমিয়ে দেয়, যার ফলে রিফ্লাক্স ডিজিজের ইনসিডেন্স টু দ্য টিউন অফ মোর দেন 90% হয়। যারা দোজ হু আর অ্যালকোহল অ্যাডিক্টস, they do have gastroesophageal disease because it reduces the motility of the intestine. তার মানে ফরওয়ার্ড মুভমেন্ট যেটা হওয়ার কথা ছিল, সেটা ব্যাকওয়ার্ড হচ্ছে, বা গ্যাস্ট্রিক এম্পটিংটাকেও ডিলেড করে দিচ্ছে। ফলে অ্যাডিকশনের সাথে একটা ডাইরেক্ট রিলেশন। সেকেন্ডলি হচ্ছে স্মোকার্স। স্মোকিং হ্যাজ অলসো ডাইরেক্ট রিলেশন। স্মোকিংয়ের সাথে কীরকম প্রত্যক্ষ সম্পর্ক, সেটা দেখা গেছে বিভিন্ন স্টাডিতে। যারা স্মোকার, যারা নন স্মোকার, তাদের বেজাল অ্যাসিড যে সিক্রিশন, অন্য ফ্যাক্টর যদি নাও থাকে, বেজাল অ্যাসিড সিক্রিশন 3 times মোর দেন দ্য নন স্মোকার্স। মানে যারা ধূমপান করেন না বা অন্যান্য তামাক জাতীয় বিশেষত জিনিস নেন না, তাদের মধ্যে যে বেজাল অ্যাসিড সিক্রিশন তাদের তুলনায় 3 গুণ কমপক্ষে বেশি। সুতরাং অ্যাডিকশনের সাথে অ্যাসিডিটির খুব সরাসরি সম্পর্ক আছে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে পোস্ট কোভিড যে স্টেজটা, পোস্ট কোভিডে দুটো ঘটনা ঘটেছে। যাদের কোভিড হয়েছে বা যাদের কোভিড হয়নি। যাদের হয়নি তাদের ক্ষেত্রে এই যে তাদের যে নিত্যনৈমিত্তিক যে হাঁটাচলা করে গিয়ে অফিসে গিয়ে তারপরে সেখান থেকে পরিশ্রম করে ফেরা ইত্যাদি, এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। ওয়ার্ক ফ্রম হোম, রাইটলি পয়েন্টেড আউট। বসে বসে কাজ করতে করতে অ্যাসিডিটির ইয়েটা বাড়ছে, প্রবণতাটা বাড়ছে। সেটা ডিউ টু ল্যাক অফ মুভমেন্ট, চলাফেরা হচ্ছে না বলে। আর যাদের কোভিড হয়েছে, এটা প্রমাণ করা গেছে, বিভিন্ন স্টাডি বেরিয়েছে, পার্টিকুলারলি ইউএসএতে একটা স্টাডি হয়েছে পোস্ট কোভিড অ্যাসিড স্টেটাস। সেখানে দেখা যাচ্ছে যে নিউরোনাল সিস্টেম, 2 ধরনের প্লেক্সাস আছে, সেই প্লেক্সাসগুলো কন্ট্রোল করে। ভেগাস নার্ভ থেকে সেই প্লেক্সাসগুলো তৈরি হয়। সেই প্লেক্সাসগুলো বিভিন্ন সেলগুলোকে, যারা অ্যাসিড বার করে বা যেখান থেকে অ্যাসিড বেরোয়, বা সেই সেলগুলো, যে সেলগুলো আমাদের মিউকোসাকে প্রোটেক্ট করে, আলসারের ইনসিডেন্স বহুগুণ বেড়ে গেছে, 2-3 গুণ বেড়ে গেছে পোস্ট কোভিড যাদের স্টেটাস আছে তাদের মধ্যে। সুতরাং যাদের কোভিড হয়নি, তারা তাদের হ্যাবিটের জন্য
এখন বসে থেকে কাজ করতে হচ্ছে বলে তাদের অ্যাসিডিটি বেড়েছে, এটা দেখা যাচ্ছে অবজারভেশন। আর স্টাডি থেকে দেখা যাচ্ছে যাদের কোভিড হয়েছে, পোস্ট কোভিড কার্ডিয়াক কমপ্লিকেশনও যেমন হচ্ছে, তার থেকে অনেক গুণ বেশি হচ্ছে ইন্টেস্টাইনাল মোটিলিটি ডিসঅর্ডার, অর্থাৎ ইন্টেস্টাইনাল মুভমেন্ট কমে গেছে এবং সেটা নিউরোপ্যাথি, এটাকে বলা হয় গাট নিউরোপ্যাথি, এবং সেটা এখনও পাবলিশ হয়নি বড় ইয়েতে, এখনও কাজগুলো টোটাল ডেটাটা আমরা পাইনি, কিন্তু এটা দেখা যাচ্ছে পোস্ট কোভিড যেটা হচ্ছে। এ তো গেলে অ্যাসিডিটির কারণ। এবার হচ্ছে এর প্রতিকার কি? প্রতিকারটার মধ্যে আসার আগে একটা সংক্ষেপে একটা ছোট্ট জিনিস বলে দিই, যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত নন তাদের জন্য, যে আমাদের এই মুখ থেকে স্টমাক অবধি একটা পাইপ আছে, যে পাইপটাকে আমরা বলি ইসোফেগাস, অ্যানাটমিক্যালি সেটা একটা নাম দেওয়া আছে ইসোফেগাস। এই পাইপটা গিয়ে যখন স্টমাকে যে জায়গাটায় গিয়ে কানেকশন আছে, মানে ইসোফেগাস এবং স্টমাকের যে কানেকশন, সেখানে একটা ভাল্ব রয়েছে। এই ভাল্বের কাজটা কি, আমরা যাই খাচ্ছি সেটা ইসোফেগাস থেকে স্টমাকে যাচ্ছে, স্টমাক থেকে যেন আবার সেটা ব্যাক করে না ইসোফেগাসে আসতে। কারুর কারুর ক্ষেত্রে এই ভাল্ব মেকানিজমটা ড্যামেজ হয়ে যায়, তখন কি হয়, খাবারও যেমন চলে আসতে পারে, তেমনি স্টমাকে যে অ্যাসিডটা বেরোলো সেই অ্যাসিডটা যখন অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটাও কিছুটা ব্যাক করে ইসোফেগাসে চলে আসতে পারে। অনেকে হয়তো নিজেদের জীবদ্দশায় হয়তো এই এক্সপিরিয়েন্সটা করেছেন, অন্তত আমার হয়েছে, যে আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোবেন, ভাত ডাল মাছ বা যা খুশি খেয়ে বেরোচ্ছেন, জুতো পরবেন, জুতোর ফিতে বাদ দেয়। এখনকার দিনে জুতোর ফিতে বাঁধা উঠে গেছে, কিন্তু তখনকার দিনে বাঁধতে হতো। নিচু হয়ে যে জুতোর ফিতেটা বাঁধতে গেলেন, তখনই মনে হলো যে কিছু একটা যেন ওপরের দিকে উঠে আসছে, যেন মুখটা অনেকটা টক হয়ে গেল। কেন? কারণ হচ্ছে ওই ভাল্বটা আপনার ড্যামেজ হয়েছে, এটাকে বলা হয় রিফ্লাক্স। অর্থাৎ আপনি যেই মাথা নিচু করলেন, ওই স্টমাকের অ্যাসিডটা চলে এলো ইসোফেগাসের মধ্যে। এবার এই সমস্যাটা যাদের বহুদিন ধরে হয়ে যাচ্ছে, ডক্টর সাহা নিশ্চয়ই এটা আমাকে কারেকশন করে দেবেন, তাদের ক্ষেত্রে ইসোফেগাসের ওই লোয়ার পোর্শনটা, মানে যেটা স্টমাকের সাথে কানেকশন রয়েছে, সেখানেই তো অ্যাসিডটা এসে বারবার করে ইনজুরি করছে, করতে করতে ইসোফেগাসে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়, এবং সেটা কিন্তু লং টার্মে ফিউচারে ক্যান্সারও কনভার্ট হতে পারে। এইটা বলার এটাই উদ্দেশ্য যে অ্যাসিডিটি থেকেও কিন্তু লং টার্মে ক্যান্সার হতে পারে। এবার আসি প্রতিকার। দাদাকে আমি একটা জিনিসই জিজ্ঞেস করব, যে অ্যাসিডিটি কমানোর তো অজস্র মেডিসিন রয়েছে বাজারে, প্রতিদিন একটা করে নতুন কোম্পানির নতুন মলিকুল নিয়ে বাজারে আসে, কিন্তু ওষুধ ছাড়া আর কিভাবে অ্যাসিডিটি কমানো যেতে পারে? মানে নন মেডিকেল কিছু ট্রিটমেন্ট কিছু আছে কি, যেটা দিয়ে অ্যাসিডিটি কমাতে পারি আমরা? হ্যাঁ আছে। তার আগে আমি একটু বলি, এই যে এসোফেজিয়াল মোটিলিটি ডিসঅর্ডার থেকে আলটিমেটলি ক্যান্সার কিন্তু ডেঞ্জারাস জায়গায় যায়। ব্যারেটস এসোফেগাসে, লোয়ার এসোফেগাসে আলসারেশন হয়ে অনেক দিন থাকে, সেটাতে ক্যান্সার হয়। এটা কিন্তু একটা সজাগ করবার দিক বা অ্যাওয়ারনেস থাকা দরকার। বিশেষত যারা অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত বেশি দেখা যায়, স্মোকার তাদের মধ্যে খুব বেশি দেখা যায়। সুতরাং অ্যাডিকশান না থাকাই ভালো, নন স্মোকার হলে আরও ভালো। যেটা বলা হলো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে। আমাদেরকে যথাসম্ভব স্ট্রেসটাকে অ্যাভয়েড করতে হবে। সব কিছু তাড়াহুড়ো করে করা, সবসময় একটা মাথার মধ্যে দুশ্চিন্তা রাখা, সেটা ফিজিক্যাল স্ট্রেস হোক বা মেন্টাল স্ট্রেস হোক, বিশেষত মেন্টাল স্ট্রেসটা পরিহার করলে যতটা সম্ভব, ইট ইজ অ্যান আর্ট অফ রিল্যাক্সেশন। ওয়ান শুড আর্ন, উই শুড আর্ন দ্যাট আর্ট অফ রিল্যাক্সেশন, হাউ টু রিল্যাক্স। কাজের মধ্যেই আমরা থাকবো, কিন্তু রিল্যাক্স থাকবো, স্ট্রেসটাকে যথাসম্ভব অ্যাভয়েড করবো। দ্বিতীয়ত হচ্ছে, উপস্থিত আছেন তাদের মধ্যে যে কখনো তার জীবনে অ্যাসিডিটিতে ভোগেননি তিনি হাত তুলুন। আপনি কোনোদিনও অ্যাসিডিটিতে ভোগেননি? আশিস বাবু, ওনার জন্য কিন্তু একটা স্পেশাল কিছু প্রাইজ আপনাকে রাখতে হবে। ওকে ওকে ওকে।
Now, is there anyone in this audience who have never experienced acidity? You have never experienced acidity, okay. So, জাস্ট একজন বাদ দিয়ে আর কোনো হাত উঠলো না, অর্থাৎ সবাই আমরা কোনো না কোনো সময় অ্যাসিডিটির সমস্যা সবাই ফেস করি। অ্যাসিডিটি এমন একটা সমস্যা যেটা ভারতবর্ষের বোধহয় প্রত্যেকটা লোকের রয়েছে। এর কোনো জাত ধর্ম নেই, ধনী দরিদ্র সকলেরই অ্যাসিডিটি হয়। এবং এই অ্যাসিডিটি এমন একটা সিমটম, আমরা যারা এখানে আজকে যারা ডাক্তাররা উপস্থিত আছি নিশ্চয়ই আমার সাথে সবাই একমত হবেন যে যে স্পেশালিটিরই হই না কেন, আমাদের চেম্বারে যখন পেশেন্টরা আসে তারা যা যা কমপ্লেন করেন তার মধ্যে অ্যাসিডিটি কমপ্লেনটা থাকবেই। অর্থাৎ আমার গ্যাস অম্বল হচ্ছে, আমার বদহজম হচ্ছে, আমার খিদে পাচ্ছে না, আমার সবসময় বুকে একটা চাপ চাপ লাগছে, আমার বুক জ্বালা করছে। এই সমস্যাগুলো আমরা নিজেরা না জিজ্ঞেস করার আগেই তারা বলে দেয়, এতটাই কমন অ্যাসিডিটি। সেই জন্য আমি ভাবলাম যে সমস্ত বড় বড় জিনিস নিয়ে তো আলোচনা হয়, অ্যাসিডিটি নিয়ে তো কোনোদিনও আলোচনা হয় না। তাই আজকের সেমিনারটা কিন্তু সেই সব থেকে কমন প্রবলেম অ্যাসিডিটি নিয়ে। আমরা খুব ভাগ্যবান যে আমাদের মধ্যে আমরা পেয়েছি কলকাতার অন্যতম সেরা মেডিকেল স্পেশালিস্ট ফিজিশিয়ান কাম ডায়াবেটোলজিস্ট ডক্টর মুকুল কুমার সাহা। ওনার একটা বিশাল অভিজ্ঞতা, বহু বছরের যে ক্লিনিক্যাল প্র্যাকটিস, সেই অভিজ্ঞতা উনি আজকে আমাদের সাথে শেয়ার করবেন। ডক্টর সাহা, প্রথমেই আপনাকে ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠানে এসে আমাদেরকে আপনার মূল্যবান সময়ের থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। নমস্কার। প্রথমেই আমি লায়ন্স ম্যাগনেটের এবং আয়োজকদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে কিছু বলতে সুযোগ করে দেওয়ার জন্য। স্পেশালি ডক্টর রায়, ডক্টর বসাক, মিস্টার বসাক এবং অন্যান্য সুধীরবৃন্দ। আমরা যে টপিকটা চুজ করেছি সেটা হচ্ছে যে অ্যাসিডিটি দ্য কমনেস্ট সিমটম উইথ রেয়ারেস্ট রিমেডি। হ্যাঁ, ঠিকই, এটা কমনেস্ট সিমটমই বলে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা অ্যাসিডিটিতে ভুগি বা কমপ্লেন করি বা আমরা বলি যে আমার কোনো না কোনো দিক থেকে আমার অম্লের অসুবিধা হচ্ছে বা গ্যাসের অসুবিধা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমার গ্যাস হচ্ছে, এরকম করেই আমরা প্রেজেন্ট করি ডক্টরদের কাছে বা আমাদের নিকটজনদের কাছে। আসলে গ্যাস বলে এরকম কিছু হয় না, এটা অ্যাসিডিটিই বলে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই অ্যাসিডিটিটার উৎপত্তি আমাদের নিজের জন্য। নিজের জন্য বলতে আমাদের অভ্যাস কিন্তু ঠিক না, বিশেষত খাদ্যাভ্যাস। আমরা ঠিকমতো খাবার খাই না, পরিমিত খাবার খাই না, সে বিষয়ে আমি পরে আসছি। এই অ্যাসিডিটিটা কমন সিমটম হলেও বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগোয়। এটা বিভিন্নভাবে প্রেজেন্ট। যেহেতু একটা মাইক মাঝে মধ্যে আপনার কাছ থেকে আমি মাইকটা কেড়ে নেবো, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে যে তাহলে যদি আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি যে কি কি কারণে একজন মানুষের এই ধরনের হাইপার অ্যাসিডিটি হতে পারে। কথাটা হাইপার অ্যাসিডিটি এই কারণে বললাম যে আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের স্টমাক থেকে একটা অ্যাসিড সিক্রিশন হয়, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। তাহলে আমি অ্যাসিড তৈরি করছি, সেই অ্যাসিডই আবার আমাকে সমস্যায় ফেলছে। এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। তাহলে কোন কন্ডিশনে বা কি কি ক্ষেত্রে এই অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে আমাদের সমস্যায়, সেটা যদি একটু সঙ্গে দেবেন। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিড সিক্রিশনটা বাড়ে না। আমাদের অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ডক্টর রায় বলেছেন, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু স্ট্রং অ্যাসিড এবং এটা সিক্রিশন হয় স্টোমাকের মধ্যে কিছু গ্ল্যান্ড আছে এবং কতগুলো সেল আছে পার্টিকুলার অক্সিজেন, সেইখান থেকে আসে।
এই অ্যাসিডটা যখন নির্দিষ্ট পরিমাণে সিক্রিশনের থেকে অনেক বেশি পরিমাণে সিক্রিশন হয় এবং সেটা ডাউনওয়ার্ড মুভমেন্ট বা নিচের দিকে না গিয়ে উপরের দিকে ওঠে, অর্থাৎ রিফ্লাক্স হয়, উপরের দিকে ওঠে, তখনই সেটাকে আমরা টেস্ট করি বা ফিল করি এবং তারই জন্য উদ্ভূত পরিস্থিতি হয়। সেই জন্য এই স্পেকট্রাম অফ ডিজিজগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। সেটা হচ্ছে তার সব থেকে বেশি 60 থেকে 70% হচ্ছে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স, যেখানে সবসময় যে কোনো অর্গানিক ডিজিজ, কোনো আলসার বা অন্য কিছু আছে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অভ্যাসের জন্য, যেমন আমরা যতটা পরিমাণ খাওয়ার কথা ঠিক ততটা পরিমাণ না খেয়ে অনেকটা বেশি একবারে খেয়ে নিই। আমরা দুটো খাবারের মধ্যে যে সময়ের ব্যবধান সেটা কিন্তু আমরা অনেকটাই করি, মায়েরা বা অন্যান্যরা সেটা দেখা যায় যে তারা হয়তো সকাল থেকে উঠে বিভিন্ন কাজ দেখাশোনা বা নিজে করা এ সমস্ত করতে করতে দুপুর হয়ে যায় তাদের ব্রেকফাস্ট নিয়ে। এই যে একটা লম্বা গ্যাপ, এটা অধিকাংশ ক্ষেত্রে বিপদ ডেকে আনে। প্রথমে অ্যাসিডিটি হয়, তারপরে অন্যান্য সমস্যা হয়। সেই জন্য আমরা সময়ের খাবারটা সময়ে খাবো। দ্বিতীয়ত, একবারে অনেকটা বেশি করে আমরা খাবো না, একটু খালি রেখে খাওয়া হয়। বারে বারে খাবো কিন্তু কম পরিমাণে খাবো। তৃতীয়ত হচ্ছে এই যে আমরা ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড এবং বাইরে থেকে নিয়ে এসে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হাইজিন মেনটেন হয় না এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ভেজাল দেওয়া জিনিস থেকে তৈরি করে। সেগুলো যতটা সম্ভব বর্জন করাই ভালো। বেশি তেল, বেশি ঘি বা বেশি চর্বি জাতীয় জিনিস এটা বর্জন করাই ভালো। তৃতীয়ত, আমাদের এক্সারসাইজ করার অভ্যেস নেই, সেই জন্য এক্সারসাইজ প্রত্যেকের জন্য নিয়মিত করা অত্যন্ত জরুরি। চতুর্থত, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের উচ্চতার তুলনায় ওজনটা অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পেটের চর্বি, ভুঁড়ি যেটাকে আমরা বলি, সেটাও বেশি। সেই জন্য অ্যাবডোমিন বা পেটের উপর একটা চাপ পড়ে, সেটাও কিন্তু অ্যাসিডিটির একটা মূল কারণ। চাপ পড়ার জন্য উপরে আসে। আর খাওয়া দাওয়ার ইমিডিয়েট পরেই আমরা শুয়ে পড়ি বা বিশ্রাম করি, এটা কিন্তু কখনোই করা উচিত নয়। অর্থাৎ আমরা খাদ্যাভ্যাসগুলো আমাদের পাল্টাবো, বারে বারে খাবো কিন্তু কম করে খাবো। দুটো খাবারের মধ্যে যে ব্যবধান সেটা আমরা অনেকটাই কমিয়ে দেবো। লম্বা গ্যাপে কখনো খাবো না, এতে আলসার হতে পারে। আলসার হয়ে গেলে তখন কিন্তু অনেক বিপদ আছে, তার থেকে অন্যদিকে গড়িয়ে যেতে পারে। আর প্রত্যেকের এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলছি। এই এক্সারসাইজ করাটা অত্যন্ত জরুরি। আর যাতে করে আমাদের শরীরের ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকেও আমাদের নজর দিতে হবে। আর বাইরের যে সমস্ত জাঙ্ক ফুড সেগুলো যতটা সম্ভব কম খাওয়াই ভালো। ডক্টর শাহ, আপনার যা যা পয়েন্টগুলো বললেন খুব সুন্দর করে আপনি বোঝালেন। আমি কতগুলো স্পেসিফিক্যালি কতগুলো পয়েন্টের কথা বলতে চাই, যেগুলোতে আপনার মতামত আমি চাই। এক নম্বর হচ্ছে, এই হাইপার অ্যাসিডিটির সাথে কি অ্যাডিকশানের কোনো সম্পর্ক আছে? অর্থাৎ অ্যাডিকশান দু ধরনের হতে পারে। একটা হচ্ছে চা কফির অ্যাডিকশানও কারোর থাকতে পারে, কারোর আবার স্মোকিং অ্যালকোহলের অ্যাডিকশানও থাকতে পারে। অ্যাডিকশানের যদি কোনো সম্পর্ক থাকে সেটা বলবেন। দ্বিতীয় প্রশ্ন, যে কোভিড পরবর্তী যুগে এই লাস্ট 3 বছরে কোভিড আমাদের লাইফস্টাইল অনেকটাই চেঞ্জ করে দিয়েছে। আমরা অধিকাংশ মানুষই এখন ওয়ার্ক ফ্রম হোম করছে। বাচ্চারাও এখন স্কুলে মাঝে প্রায় 2 বছর 2.5 বছরের মতো বন্ধ ছিল। তাতে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ বলে কিছু হতো না। তাতে আরেকটা যেটা সমস্যা হতো সেটা হচ্ছে যে স্লিপিং হ্যাবিটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন ফুড হ্যাবিটের কথা বলছি আমরা, তেমনি স্লিপিং হ্যাবিট। বাচ্চারা রাত্রি 2-2-2:30 অবধি মোবাইল ঘাঁটছে, চ্যাট করছে, ইন্টারনেট করছে,
এর সাথে কি হাইপার অ্যাসিডিটির কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। খুব সুন্দর প্রশ্ন। অ্যাডিকশনের সাথে ডাইরেক্ট যে সম্পর্ক সেটা কিন্তু প্রমাণিত, এবং এই যে অ্যালকোহল বা অন্যান্য অ্যালকোহল বেভারেজেস এগুলো কী করে, আমাদের মোটিলিটিটা, ইন্টেস্টাইনাল মোটিলিটিটা খুব কমিয়ে দেয়, যার ফলে রিফ্লাক্স ডিজিজের ইনসিডেন্স টু দ্য টিউন অফ মোর দেন 90% হয়। যারা দোজ হু আর অ্যালকোহল অ্যাডিক্টস, দে ডু হ্যাভ গ্যাস্ট্রোএসোফেজিয়াল ডিজিজ বিকজ ইট রিডিউসেস দ্য মোটিলিটি অফ দ্য ইন্টেস্টাইন। তার মানে ফরওয়ার্ড মুভমেন্ট যেটা হওয়ার কথা ছিল সেটা ব্যাকওয়ার্ড হচ্ছে, বা গ্যাস্ট্রিক এমটিংটাকেও ডিলেড করে দিচ্ছে। ফলে অ্যাডিকশনের সাথে একটা ডাইরেক্ট রিলেশন। সেকেন্ডলি হচ্ছে স্মোকার্স। স্মোকিং হ্যাজ অলসো ডাইরেক্ট রিলেশন। স্মোকিংয়ের সাথে কীরকম প্রত্যক্ষ সম্পর্ক সেটা দেখা গেছে বিভিন্ন স্টাডিতে। যারা স্মোকার, যারা নন স্মোকার, তাদের বেজাল অ্যাসিড যে সিক্রিশন, অন্য ফ্যাক্টর যদি নাও থাকে, বেজাল অ্যাসিড সিক্রিশন 3 times মোর দেন দ্য নন স্মোকার। মানে যারা ধূমপান করেন না বা অন্যান্য তামাক জাতীয় বিশেষত জিনিস নেন না, তাদের মধ্যে যে বেজাল অ্যাসিড সিক্রিশন তাদের তুলনায় 3 গুণ কমপক্ষে বেশি। সুতরাং অ্যাডিকশনের সাথে অ্যাসিডিটির খুব সরাসরি সম্পর্ক আছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে পোস্ট কোভিড যে স্টেটটা, পোস্ট কোভিডে দুটো ঘটনা ঘটেছে। যাদের কোভিড হয়েছে বা যাদের কোভিড হয়নি। যাদের হয়নি তাদের ক্ষেত্রে এই যে তাদের যে নিত্যনৈমিত্তিক যে হাঁটাচলা করে গিয়ে অফিসে গিয়ে তারপরে সেখান থেকে পরিশ্রম করে ফেরা ইত্যাদি, এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। ওয়ার্ক ফ্রম হোম, রাইটলি পয়েন্টেড আউট। বসে বসে কাজ করতে করতে অ্যাসিডিটির ইয়েটা বাড়ছে, প্রবণতাটা বাড়ছে। সেটা ডিউ টু ল্যাক অফ মুভমেন্ট, চলাফেরা হচ্ছে না বলে। আর যাদের কোভিড হয়েছে, এটা প্রমাণ করা গেছে, বিভিন্ন স্টাডি বেরিয়েছে, পার্টিকুলারলি ইউএসএতে একটা স্টাডি হয়েছে পোস্ট কোভিড অ্যাসিড স্টেটাস। সেখানে দেখা যাচ্ছে যে নিউরোনাল সিস্টেম, দু ধরনের প্লেক্সাস আছে, সেই প্লেক্সাসগুলো কন্ট্রোল করে, ভেগাস নার্ভ থেকে সেই প্লেক্সাসগুলো তৈরি হয়। সেই প্লেক্সাসগুলো বিভিন্ন সেলগুলোকে, যারা অ্যাসিড বার করে বা যেখান থেকে অ্যাসিড বেরোয়, বা সেই সেলগুলো যে সেলগুলো আমাদের মিউকোসাকে প্রোটেক্ট করে, আলসারের ইনসিডেন্স বহুগুণ বেড়ে গেছে, 2-3 গুণ বেড়ে গেছে পোস্ট কোভিড যাদের স্টেটাস আছে তাদের মধ্যে। সুতরাং যাদের কোভিড হয়নি তারা তাদের হ্যাবিটের জন্য এখন বসে থেকে কাজ করতে হচ্ছে বলে তাদের অ্যাসিডিটি বেড়েছে, এটা দেখা যাচ্ছে অবজারভেশন। আর স্টাডি থেকে দেখা যাচ্ছে যাদের কোভিড হয়েছে পোস্ট কোভিড, কার্ডিয়াক কমপ্লিকেশনও যেমন হচ্ছে, তার থেকে অনেক গুণ বেশি হচ্ছে ইন্টেস্টাইনাল মোটিলিটি ডিসঅর্ডার, অর্থাৎ ইন্টেস্টাইনাল মুভমেন্ট কমে গেছে, এবং সেটা নিউরোপ্যাথি, এটাকে বলা হয় গাট নিউরোপ্যাথি। এবং সেটা এখনও পাবলিশ হয়নি বড় ইয়েতে, এখনও কাজগুলো টোটাল ডেটাটা আমরা পাইনি, কিন্তু এটা দেখা যাচ্ছে পোস্ট কোভিড যেটা হচ্ছে। এ তো গেলে অ্যাসিডিটির কারণ। এবার হচ্ছে এর প্রতিকার কি? প্রতিকারটার মধ্যে আসার আগে একটা সংক্ষেপে একটা ছোট্ট জিনিস বলে দিই, যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত নন তাদের জন্য, যে আমাদের এই মুখ থেকে স্টমাক অবধি একটা পাইপ আছে, যে পাইপটাকে আমরা বলি ইসোফেগাস। অ্যানাটমিক্যালি সেটা একটা নাম দেওয়া আছে ইসোফেগাস। এই পাইপটা গিয়ে যখন স্টমাকে যে জায়গাটায় গিয়ে কানেকশন আছে, মানে ইসোফেগাস এবং স্টমাকের যে কানেকশন, সেখানে একটা ভালভ রয়েছে। এই ভালভের কাজটা কি, আমরা যাই খাচ্ছি সেটা ইসোফেগাস থেকে স্টমাকে যাচ্ছে, স্টমাক থেকে যেন আবার সেটা ব্যাক করে না ইসোফেগাসে আসতে। কারুর কারুর ক্ষেত্রে এই ভালভ মেকানিজমটা ড্যামেজ হয়ে যায়, তখন কি হয়, খাবারও যেমন চলে আসতে পারে, তেমনি স্টমাকে যে অ্যাসিডটা বেরোলো সেই অ্যাসিডটা যখন অতিরিক্ত হয়ে যাচ্ছে সেটাও কিছুটা ব্যাক করে ইসোফেগাসে চলে আসতে পারে। অনেকে হয়তো নিজেদের জীবদ্দশায় হয়তো এই এক্সপিরিয়েন্সটা করেছেন, অন্তত আমার হয়েছে, যে আপনি সকালবেলা বাড়ি থেকে বেরোবেন, ভাত ডাল মাছ বা
যা খুশি খেয়ে বেরোচ্ছেন, জুতো পরবেন, জুতোর ফিতে বাদ দেয়। এখনকার দিনে জুতোর ফিতে বাঁধা উঠে গেছে, কিন্তু তখনকার দিনে বাঁধতে হতো। নিচু হয়ে যে জুতোর ফিতেটা বাঁধতে গেলেন, তখনই মনে হলো যে কিছু একটা যেন উপরের দিকে উঠে আসছে, যেন মুখটা অনেকটা টক হয়ে গেল। কেন? কারণ হচ্ছে ওই ভাল্বটা আপনার ড্যামেজ হয়েছে। এটাকে বলা হয় রিফ্লাক্স, অর্থাৎ আপনি যেই মাথা নিচু করলেন, ওই স্টমাকের অ্যাসিডটা চলে এলো ইসোফেগাসের মধ্যে। এবার এই সমস্যাটা যাদের বহুদিন ধরে হয়ে যাচ্ছে, ডক্টর সাহা নিশ্চয়ই এটা আমাকে কারেকশন করে দেবেন, তাদের ক্ষেত্রে ইসোফেগাসের ওই লোয়ার পোর্শনটা, মানে যেটা স্টমাকের সাথে কানেকশন রয়েছে, সেখানেই তো অ্যাসিডটা এসে বারবার করে ইনজুরি করছে। করতে করতে ইসোফেগাসে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়, এবং সেটা কিন্তু লং টার্মে ফিউচারে ক্যান্সারও কনভার্ট হতে পারে। এইটা বলার এটাই উদ্দেশ্য যে অ্যাসিডিটি থেকেও কিন্তু লং টার্মে ক্যান্সার হতে পারে। এবার আসি প্রতিকারে। দাদাকে আমি একটা জিনিসই জিজ্ঞেস করব যে অ্যাসিডিটি কমানোর তো অজস্র মেডিসিন রয়েছে বাজারে, প্রতিদিন একটা করে নতুন কোম্পানির নতুন মলিকুল নিয়ে বাজারে আসে, কিন্তু ওষুধ ছাড়া আর কিভাবে অ্যাসিডিটি কমানো যেতে পারে? মানে নন মেডিকেল কিছু ট্রিটমেন্ট কিছু আছে কি যেটা দিয়ে অ্যাসিডিটি কমাতে পারি আমরা? হ্যাঁ আছে। তার আগে আমি একটু বলি, এই যে এসোফেজিয়াল মোবিলিটি ডিসঅর্ডার থেকে আলটিমেটলি ক্যান্সার কিন্তু ডেঞ্জারাস জায়গায় যায়। ব্যারেটস এসোফেগাসে, লোয়ার এসোফেগাসে আলসারেশন হয়ে অনেক দিন থাকে, সেটাতে ক্যান্সার হয়। এটা কিন্তু একটা সজাগ করবার দিক বা অ্যাওয়ারনেস থাকা দরকার। বিশেষত যারা অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত বেশি দেখা যায়। স্মোকার তাদের মধ্যে খুব বেশি দেখা যায়। সুতরাং অ্যাডিকশান না থাকাই ভালো, নন স্মোকার হলে আরও ভালো। যেটা বলা হলো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট নিশ্চয়ই আছে। আমাদেরকে যথাসম্ভব স্ট্রেসটাকে অ্যাভয়েড করতে হবে। সব কিছু তাড়াহুড়ো করে করা, সবসময় একটা মাথার মধ্যে দুশ্চিন্তা রাখা, সেটা ফিজিক্যাল স্ট্রেস হোক বা মেন্টাল স্ট্রেস হোক, বিশেষত মেন্টাল স্ট্রেসটা পরিহার করলে যতটা সম্ভব, ইট ইজ অ্যান আর্ট অফ রিল্যাক্সেশন। ওয়ান শুড আর্ন, উই শুড আর্ন দ্যাট আর্ট অফ রিল্যাক্সেশন, হাউ টু রিল্যাক্স। কাজের মধ্যেই আমরা থাকবো, কিন্তু রিল্যাক্স থাকবো। স্ট্রেসটাকে যথাসম্ভব অ্যাভয়েড করবো। দ্বিতীয়ত হচ্ছে, they do have, like A blood group person, they do have, O group person, they do suffer from duodenal ulcer a bit more than the other groups. A group persons are also susceptible to stomach cancer, gastric carcinoma. Therefore, as you said rightly, I would say that there has been a propensity of genetic transmission vertically from mother to child or from father. মানে সবচেয়ে বেশি অ্যাসিড হবে সেটা তো একটা তেলে ভাজা, তো সবচেয়ে কম হবে এরকম একটা কোনো ফুড হ্যাবিটস বলুন না যেখানে কি আমরা সেটা প্র্যাকটিস করতে শুরু করতে পারি। এরকম ফুডের নাম আমার জানা নেই, তবে অ্যাভয়েড করতে হবে সেই বেশি তেল বা বেশি ভাজাভুজিটা কিন্তু শুধুমাত্র অ্যাসিডিটি ঘটায় না, অন্যান্য সমস্যাও ডেকে আনে। আমরা নিমন্ত্রণ করে তাদেরকে নিয়ে আসি। এই জন্য ভাজাভুজি অ্যাজ এ হোল কম খাওয়াই ভালো, যতটা কমানো যায়। দ্বিতীয়ত হচ্ছে পরিমাণের দিক থেকে, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কোয়ান্টিটিটাও কিন্তু একবারে অনেকটা বেশি খাওয়াটা একেবারেই ক্ষতিকর। আর সবাইকে এটাই বলতে চাই যে এখন যারা যারা এই ফিল্ডের এখানে আছে সবার জন্য আমাদের দরকার পড়বেই পড়বে, তো কাইন্ডলি আমাদেরকে অ্যাপ্রোচ করবে। লাইক ফিল্ম অ্যাক্ট্রেস সামনে বসে আছেন, প্রডিউসার বসে আছেন, ডক্টরস বসে আছেন, যাদের যেমন whatever the requirements are, we do both commercial as well as residential.
And first time I'm introducing, he doesn't want to talk much. He is my husband, my better half. So আমি তো বলতেই থাকবো। তার থেকে ভালো মাইকটা আমি ওনাকে দিই যাতে উনি কিছু বলেন। Good evening, everyone. मैं की बोल रही हूँ तमिल से बोलते बात just I want to thank my better person here, Mr. Asif Bazar, for giving us the opportunity to come and speak in front of you all. And I extend my gratitude to all of you present over here for listening to us and giving us a chance to make your home or residential or commercial area a beautiful place to work and live. Thank you. আচ্ছা, একটা ছোট্ট রিকোয়েস্ট সবাইকে, আমি এটা খুব সিরিয়াস কথা বলছি, আমরা যে এত অনুষ্ঠান করি আমাদের কিন্তু সাপোর্ট, এবং সাপোর্ট বলতে কিন্তু সিম্পল বাংলা ভাষায় ফিনান্সিয়াল সাপোর্ট, সেটা ছাড়া কিন্তু চলে না। আজকে যেরকম আমাদের কিউরিওস হেলথ কেয়ার করলো, জেকে ইন্ট্রিওস করছে, পড়াশোর অ্যাস্ট্রো স্পিরিচুয়াল সোসাইটি করছে, যুগলবন্দি করছে, তো এনারা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু চাইবো যে অ্যাটলিস্ট নেটওয়ার্কিংটা হতে থাকুক, আপনারা এনাদের সাথে কথাবার্তা বলবেন, এক্সচেঞ্জ ইউর কার্ডস। আর আমাদের কিন্তু লায়ন্স রোটারি হ্যালো কলকাতা ফ্যামিলি কিন্তু ওপেন সিস্টেম, এখানে কিন্তু ওরকম ব্যাপার নেই যে আমাদের এই প্রোগ্রামে এসেছেন বলে আমার থ্রু দিয়ে কিছু করতে লাগবে। ইটস অ্যান ওপেন ফোরাম, ওপেন প্ল্যাটফর্ম, সবাই সবার সাথে প্লিজ কার্ডস এক্সচেঞ্জ করবেন। এবং বিশেষ করে যারা নাকি আমাদের সাপোর্ট করছে উইথ আ গুড ইন্টেনশন, যে আমরা এইসব কাজগুলো করতে থাকি, আমাদের উচিত অ্যাটলিস্ট 1% হলেও সেই বিশ্বাস বা সেই ইন্টেনশনটা যেন আমরা ফিরে দিতে পারি। সো যদি আমরা কেউ ওনার থেকে ঘর নাও বানাই, অ্যাটলিস্ট কিছু সাজেশনস, কিছু প্ল্যান প্রোগ্রাম, কিছু একটা ডিসকাশন ওনাদের ভালো লাগবে বা আমরাও শিখতে পারবো। এবং আমি একটা সিরিয়াসলি বলছি, আপনাদের নিয়ে আমরা একটা সেমিনার করতে চাই অ্যাবাউট ইয়োর প্রোডাকশন, সেটাও কিন্তু আমরা আগামী দিনে করবো। আমি আরেকবার আজকে আমাদের যখন এরকম প্রোগ্রাম হয়, ডক্টর অশোক রে, রুদ্র স্যাররা জানেন যে বারবার স্টেজে আসতে লাগে, আরেকবার আমি আমাদের ম্যানেজিং ট্রাস্টিজদের সবাইকে ডেকে নেবো। রুদ্র সেন স্যার, ডক্টর অশোক রে, পরিমল স্যার, সেবা ম্যাডাম, প্লিজ যদি মঞ্চে চলে আসেন একবার, আমরা এনাদেরকে থ্যাঙ্কস জানাবো, প্রেসিডেন্ট করবো। রুদ্রবাবু, একটা মিনিট আপনার অ্যাটেনশন নেবো, সকলের অ্যাটেনশন নেবো। আমার একটা অ্যাপিল আছে সবার কাছে, সেটা হচ্ছে মধ্য কলকাতায় গড়পাড় বলে একটি অঞ্চল আছে, সবাই নামটা শুনেছে। সেই গড়পাড়ে একটি সরকারি স্কুল আছে, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল, যার নাম হচ্ছে অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন। এই অ্যাথেনিয়াম ইনস্টিটিউশনের বয়স হচ্ছে 125 বছর। এই ইনস্টিটিউশনটার বিশেষত্ব হচ্ছে যে এই ইনস্টিটিউশনটা তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অর্থাৎ সত্যজিৎ রায় ঠাকুরদা। তার বাড়ির একটা পোর্শনকে তিনি ইনস্টিটিউট করেছিলেন 1894 সালে। এই বাড়িতেই সুকুমার রায় সারা জীবন ছিলেন। সুকুমার রায়ের আবোল তাবোল লেখাটা এই বাড়ি থেকেই হয়েছিল। এই বাড়িতেই সত্যজিৎ রায়, সুকুমার রায়, সন্দেশ পত্রিকা জন্ম হয়েছিল এই বাড়িতে। এবং সত্যজিৎ রায়ের যে জটায়ু চরিত্র, ফেলুদাতে যে জটায়ু ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের সৃষ্টি হচ্ছে এই অ্যাথেনিয়াম ইনস্টিটিউশনের একজন টিচারকে দেখে সত্যজিৎ রায়ের ওই জটায়ু চরিত্রটা মাথায় এসেছিল। সেই জন্য অ্যাথেনিয়াম ইনস্টিটিউশনটা হচ্ছে রে ডাইনাস্টির একটা ধারক ও বাহক। সেই অ্যাথেনিয়াম ইনস্টিটিউশন আজ যে কোনো কারণেই হোক প্রচারের আলোয় ছিল না বহু বছর, ফলে অ্যাথেনিয়াম ইনস্টিটিউশনের টিচার আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সবই আছে, কিন্তু স্টুডেন্ট নেই। এখানে সারা বছরে মাসিক ফিজ হচ্ছে মাত্র 240 টাকা, কিন্তু তাও স্টুডেন্ট নেই, কারণ হচ্ছে প্রচার নেই। হালে মাস তিনেক আগে সরকার থেকে আমাকে ইনস্টিটিউশনটা ভাগ দেওয়া হয়েছে, যেহেতু আমার সাথে এডুকেশন এবং কালচার দুটোরই ব্যাকগ্রাউন্ড জড়িয়ে আছে। তা আমি সবার কাছে অ্যাপিল করব যে যদি কোনো স্টুডেন্ট, খুব নিডি স্টুডেন্ট, ভালো কোনো সরকারি স্কুলে বা বেসরকারি স্কুলে পড়তে পারছে না, তাদেরকে আপনি আমার নাম্বার দিয়ে দিন, ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করে অ্যাথেনিয়াম ইনস্টিটিউশনে ভর্তি হোক। মাত্র 240 টাকা পার ইয়ার। অলরেডি ক্লাস 11-এর ভর্তি চলছে, পুরো আগস্ট মাস চলবে। যে কোনো স্টুডেন্টকে আমরা নিয়ে নেবো, যে কোনো স্কুল থেকে সে রিজেক্টেড স্টুডেন্ট, মানে সেই স্কুলে হয়তো চান্স পাইনি ক্লাস 11-এ ভর্তি, আমরা সসম্মানে তাকে নিয়ে নেবো। এখানকার ফ্যাকাল্টি খুবই ভালো, এখানকার ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো, একদম মধ্য কলকাতা সেন্ট্রালি লোকেটেড একটা ইনস্টিটিউশন, এবং যেখান থেকে পাস করলে বলতে পারবে
যে আমি যে ঘরে পড়েছি সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মকক্ষ, মানে একটা ক্লাসরুমের বাইরে লেখা আছে ইট ইজ দ্য বার্থ প্লেস অফ সত্যজিৎ রে। মানে এর থেকে ভালো নস্টালজিয়া, এর থেকে ভালো মানে গ্ল্যামার আর কিছু হতে পারে না। একটা ক্লাসরুমে লেখা আছে ইট ইজ দ্য রেস্টিং প্লেস অফ সুকুমার রে। ওখানে একটা আম গাছ আছে, বকুল গাছ আছে, যে আম গাছের বকুল গাছের কথা সত্যজিৎ রায়ের অনেকগুলো গোয়েন্দা গল্পে আছে। সেই আম গাছ বকুল গাছও তারা দেখতে পাবে। সবাইকে আমি অ্যাপিল করব যে আপনারা একটু এগিয়ে আসুন, অ্যাথেনিয়াম ইনস্টিটিউশনটাকে বাঁচান। ধন্যবাদ। গড়িয়াতে আমি থাকি, সেখানেই আমাদের প্রোগ্রামটা হয়। আর আরেকটা বলে রাখি, আগামী ডিসেম্বর মাসে 16, 17, 18 একটি ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে। অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের ক্যারাটের সাথে যারা যুক্ত, মানে ক্যারাটের সাথে খেলাধুলা করে, তারা অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। একটা বড় ইভেন্ট, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেখানে আশিসদাকে বলেছি যে যত সম্ভব যেভাবে হোক আমাদের সব রকমভাবে একটু সহযোগিতা করতে, এবং সেটা উনি কথা দিয়েছেন। এবং আমরা এপ্রিল মাসে মে মাসে বোধহয় মে মাসে আমরা সিকিমে একটি ক্যাম্পও করেছিলাম, সেখানে আশিসদাও আমাদের সাথে সঙ্গী ছিলেন। তো আমরা খুব এনজয় করেছি সেখানে। ওকে, সবাইকে আমন্ত্রণ জানালাম, ধন্যবাদ।